হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের নবম অধ্যায় অর্থাৎ বর্তনী ও জলবিদ্যুৎ নিয়ে। সো আপনাদের বৃত্তি পরীক্ষায় যা যা আসবে ইনশাল্লাহ এক ক্লাসে আমরা কভার করে ফেলবো বেসিকটুকু। তো আমাদের এই অধ্যায়ে কি কি পড়তে হবে সেই টপিকগুলোর আমি একটা লিস্ট বানিয়ে নিয়ে আসছি। সো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদেরকে জানতে হবে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহ সম্পর্কে, দেন জানতে হবে তড়িৎ প্রবাহের প্রকারভেদ সম্পর্কে, দেন রোধ সম্পর্কে জানতে হবে, ওহমের সূত্র, তড়িৎ বর্তনী আবার দুই রকমের হয়, শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ, দেন অ্যামিটার ভোল্টমিটার, ফিউজ এবং বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। সো আমরা মূলত এখানে টাইপ ধরে নিচ্ছি একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা। সো এই সাতটা টাইপ কভার করতে আমাদের অন্তত 1 ঘন্টার মতো সময় লাগবে। ইনশাল্লাহ এই 1 ঘন্টার ক্লাসটা দেখলে সো সবাই বেসিকটা সবার ক্লিয়ার হবে অ্যান্ড দেন সকল প্রশ্নের সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা কথা না বলে পড়ার মধ্যে ঢুকে পড়ি। সো আমাদের প্রথমেই জানতে হবে তড়িৎ প্রবাহ সম্পর্কে। এখন আসে তড়িৎ প্রবাহ কি। এখানে লেখাই আছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। সো প্রথম কথা, পরিবাহী জিনিসটা কি। তো এখন আমরা পরিবাহী বলতে বুঝে নেব পরিবাহী মানেই হচ্ছে কোনো একটা তার। আমরা বিদ্যুৎ প্রবাহিত হয় এমন তারগুলো দেখেছি না। সো পরিবাহী মানেই হচ্ছে তার যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। সো পরিবাহী কাকে বলে যদি জিজ্ঞেস করে কি বলবো, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে সেটাই পরিবাহী। আচ্ছা, এখানে বিদ্যুতের প্রবাহ বলতে আমরা বুঝবো ইলেকট্রনের প্রবাহ। সো ইলেকট্রনটা আবার কি আমরা একটু পরেই ধীরে ধীরে সবকিছু জানতে পারবো। তো কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদ মানে কি, এই যে আমরা একটা পরিবাহী নিচে একটা তার দেখতে পাচ্ছি, এই যে তারের এই যে এই অংশটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। সো এটা মোটা হইতে পারে, মোটা তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদটা মোটা হবে, চিকন তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদ চিকন হবে। সো যে কোনো প্রস্থচ্ছেদ তার চিকন হইতে পারে, মোটাও হইতে পারে। এইরকম একটা তারের মধ্য দিয়ে একক সময়ে বা 1 সেকেন্ডে যে পরিমাণে আধান প্রবাহিত হয় তাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। সো এক কথায় কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণে আধান প্রবাহিত হয় তাকে আমরা বলি কি, তড়িৎ প্রবাহ। এবার আসি, আমরা ধরে নিচ্ছি এই যে আমাদের কাছে যে বর্তনীটা আছে, পরিবাহীটা আছে, এই পরিবাহীটার মধ্য দিয়ে টি সময় ধরে চার্জ প্রবাহিত হচ্ছে। ওকে, এই যে চার্জ বলতে আমি আধানকে বোঝাচ্ছি, আধানের ইংলিশ টার্মটাই হচ্ছে চার্জ। সো টি সময়ে কি পরিমাণে আধান প্রবাহিত হচ্ছে, কিউ পরিমাণে আধান প্রবাহিত হচ্ছে, কারণ আমরা আধানকে কিউ দ্বারা প্রকাশ করি। ওকে, তো আমি ধরে নিলাম যে মোট চার্জ হচ্ছে কিউ এবং এই চার্জ যে পরিবাহিত হচ্ছে এই পরিবহনের সময়কালটা হচ্ছে টি। এবার আমরা তড়িৎ প্রবাহ বের করতে চাচ্ছি। আমরা তড়িৎ প্রবাহকে সাধারণত ক্যাপিটাল আই অথবা স্মল আই দ্বারা প্রকাশ করি। ওকে, তো এইখান থেকে আমরা কি বলতে পারি, এই যে কিউ পরিমাণ চার্জ গুলো আছে এইগুলো পাস করতে কি সময় লাগে, টি সময় লাগে। সো সেখান থেকে আমরা লিখলাম টি পরিমাণ চার্জ বা টি সময় প্রবাহিত চার্জ হচ্ছে কিউ, সরি, টি সময় প্রবাহিত চার্জ হচ্ছে কিউ। তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত চার্জ কি হবে, ওই যে ঐকিক নিয়ম আমরা শিখেছিলাম ক্লাস 4-5-এ, সেম টিটা এদিকে এসে ভাগ হয়ে যাবে। সো একক সময়ে বা 1 সেকেন্ডে প্রবাহিত চার্জটা হচ্ছে কিউ বাই টি। সেখান থেকে আমরা বলে দিতে পারি না আই ইকুয়ালস টু কিউ বাই টি, কারণ আমরা একটু আগেই দেখলাম কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ বা আধান প্রবাহিত হয় সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। আমরা দেখলাম একক সময়ে কিউ বাই টি পরিমাণে চার্জ বা আধান প্রবাহিত হচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহটাই হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। এখানে কিউ মানে কি, কিউ মানে হচ্ছে প্রবাহিত চার্জ, যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, আর টিটা কি, ওই পরিমাণ চার্জ প্রবাহিত হতে প্রয়োজনীয় সময়। ওকে, সো এই যে তড়িৎ প্রবাহের এককটা কি, তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। কেন এটা কুলম্ব পার সেকেন্ড আর এটাকে কুলম্ব পার সেকেন্ড কেন বা বলতেছে, এটা আমরা একটু পরেই জানতে পারবো বিস্তারিত। এবার আসি, একক বলতে মূলত কি বোঝায়। আমরা যে কোনো রাশিকে প্রকাশ করার জন্য একক ব্যবহার করি। সাপোজ আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার ভর কত, তুমি বললা 40 কেজি বা 45 কেজি। এই যে 40 বা 45 একটা টার্ম ব্যবহার করতেছো, ম্যাথমেটিক্যাল টার্ম, তারপর কি ব্যবহার করতেছো, কেজি, রাইট। তোমাকে বললাম তোমার ওজন কত, তুমি বললা 45 মিটার, হবে আদৌ সম্ভব? কখনোই সম্ভব না। সো প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে প্রকাশ করার জন্য এর প্রত্যেকটা একক থাকে, যেমন ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, আবার দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, রাইট। সো ঠিক একই রকম ভাবে আমরা যে তড়িৎ প্রবাহটা মাপবো, এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক কুলম্ব পার সেকেন্ড। এটাকে চাইলে আমরা এম্পিয়ার বলতে পারি একজন বিজ্ঞানীর নাম অনুসারে। ওকে, সো এটা আমরা একটু পরেই দেখবো, আমাদের আছে, আমরা যখন ওহমের সূত্র পড়বো তখন এটা জানতে পারবো। তো আশা করি এইখানে যতটুকু আমরা পড়ার চেষ্টা করলাম সেটুকু বুঝতে পেরেছি। এন্ড দেন নেক্সট স্লাইডে চলে যাই আমরা। আচ্ছা, এই যে এখানে বলে দেওয়া আছে চার্জের একক হচ্ছে কুলম্ব আর টাইমের একক হচ্ছে সেকেন্ড। সো এখান থেকে আমরা বলতে পারি কি, তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, কারণ আমরা আগেই দেখে আসছি আই ইকুয়ালস টু কিউ বাই টি। কিউ এর জায়গায় কিউ এর এককটা বসাই দিই, টি এর জায়গায় টি এর এককটা বসাই দিই। সো কিউ এর একক কি, কুলম্ব,
এবং টি এর একক হচ্ছে সেকেন্ড। সো কুলম্ব পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের একক। চার্জ বা আধান কি? আমরা চার্জ বা আধান সম্পর্কে জানতে চাচ্ছিলাম না? আমরা চার্জ বা আধান সম্পর্কে বলতেছিলাম যে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। সো এই চার্জ জিনিসটা আসলে কি? চার্জ জানতে গেলে আমরা সাইডে একটু অ্যানিমেশনটার দিকে তাকাই। আমরা দেখতে পাচ্তেছি যে কেন্দ্রের মধ্যে কিছু ডিম্বাকার বা গোলাকার ঘনবস্তু আছে, রাইট? তো এই গোলাকার ঘনবস্তুগুলোর মধ্যে কিছু দেখেন সাদা আলুর মতো দেখা যাচ্ছে, কিছু লাল আলুর মতো। সো এই যে সাদা আলুর মতো যেগুলো, ওইগুলোর মধ্যে আবার প্লাস সাইন দেয়া আছে। ও ওই প্লাস সাইন গুলোকে আমরা বলি প্রোটন বা ধনাত্মক চার্জ, এবং বাইরে দিয়ে যে ছোট কণাগুলো দৌড়াদৌড়ি করতেছে এগুলোকে আমরা বলি ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ। তো যদি সোজা বাংলা কথায় বলতে যাই, আমরা চিত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় অ্যাটম। প্রত্যেকটা কণার যে প্রত্যেকটা কণাকে আমরা যদি ভাঙতে থাকি, শেষ পর্যন্ত গিয়ে যে ক্ষুদ্রতম কণাটা পাওয়া যায় যাকে আর ভাঙা যায় না, সেটাই হচ্ছে অ্যাটম। এই অ্যাটমের মধ্যে তিনটা কণিকা থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তো এই যে কেন্দ্রে যেগুলো দেখতে পাচ্ছি প্রোটন আর নিউট্রন, এইগুলো হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত। নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন। এই প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর বাইরে দিয়ে যে ঘুরে বেড়াচ্ছে ছোট কণিকাগুলো, এইগুলো হচ্ছে ইলেকট্রন, যা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। ওকে, তো এখন আসি চার্জ কাকে বলে। এই যেখানে লেখা আছে বস্তুর এমন একটি মৌলিক ধর্ম যার কারণে সে বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, তাকে আধান বা চার্জ বলা হয়। এই চার্জ মূলত দুই প্রকার, ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ। সো এই যে প্রোটনের চার্জ নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে, এইটাকে আমরা বলতেছি কি? প্রোটনের চার্জ পজিটিভ, যে নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ যে গোলাকার বস্তুটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলতেছি প্রোটন। সেই প্রোটনের চার্জটাকে আমরা বলি ধনাত্মক চার্জ, এবং বাইরে দিয়ে যে ছোট কণাগুলো এই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে এইগুলাকে আমরা বলি কি? ইলেকট্রন। সো ইলেকট্রনের চার্জকে আমরা ঋণাত্মক ধরে নিই। ওকে, সো এই চার্জের একক কি? আন্তর্জাতিক পদ্ধতিতে চার্জের একক হচ্ছে কুলম্ব। এটাকে আমরা ক্যাপিটাল সি দিয়েও প্রকাশ করে থাকি। আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার আসি এই যে ইলেকট্রন আসে, এই ইলেকট্রনের একটা ইলেকট্রনের চার্জ কত? এই একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁹ কুলম্ব। চার্জের একক কুলম্ব, এই জন্য কুলম্ব এককেই প্রকাশ করলাম। এই যে 10⁻⁹ আছে, এই মানটা কি খুব বড়? না, একদম নগণ্য, অনেক ছোট একটা মান। তো আবার প্রোটনের চার্জ কি? এই যে প্রোটনকে আমরা পি প্লাস দ্বারা প্রকাশ করি, প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻⁹ কুলম্ব। সো এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ঘোরাঘুরি করতেছে ইলেকট্রন, এই দুইটার চার্জ কেমন? দুইটার চার্জ পরস্পর সমান, রাইট? কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ। প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ। দেন আমরা পরবর্তী স্লাইডে চলে। সো এই যে চার্জের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম কথা, চার্জ যদি হয় তাহলে হয় ওরা পরস্পরকে আকর্ষণ করবে, আর না হলে বিকর্ষণ করবে। তো কারা কাকে আকর্ষণ করবে? যদি প্লাস আর প্লাস একসাথে থাকে তখন তারা তাদেরকে বিকর্ষণ করবে। মাইনাস মাইনাস একসাথে থাকলে তারা তাদেরকে বিকর্ষণ করবে। অর্থাৎ একই জাতীয় দুইটা চার্জ যদি পাশাপাশি থাকে তখন তারা তাদেরকে বিকর্ষণ করবে, এবং যদি বিপরীত জাতীয় দুইটা চার্জ কাছাকাছি আসে বা পাশাপাশি থাকে তখন তারা তাদেরকে আকর্ষণ করবে। অর্থাৎ প্লাস প্লাস পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আবার মাইনাস মাইনাস পরস্পরকে কি করবে? বিকর্ষণই করবে, কারণ কি দুইটাই সেম। কিন্তু প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস কাছাকাছি আসলে পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে? সো এটাই গেল চার্জের এই যে আকর্ষণ বা বিকর্ষণ। দেন চার্জের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। আমরা শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে ছোটবেলায় জেনেছিলাম যে শক্তির ধ্বংস নেই, সৃষ্টি নেই, রাইট? সো চার্জের সংরক্ষণশীলতাও সেম। চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। এবং যখন এই যে চার্জের স্থানান্তর ঘটে, আমরা কি দেখলাম? চার্জের স্থানান্তর ঘটলে তখন সেখানে কি প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহিত হয়, রাইট? সো চার্জের স্থানান্তরটাই মূলত তড়িৎ প্রবাহ। এখন কেন চার্জ স্থানান্তরিত হয়, কেন তড়িৎ প্রবাহিত হয়, এটা কিন্তু একটা প্রশ্ন। এই প্রশ্নটা আপাতত মনের মধ্যে রেখে দিই, একটু পরে আমরা ইনশাআল্লাহ এর উত্তরটা পেয়ে যাব। এন্ড দেন আমরা চার্জের কোয়ান্টায়ন সম্পর্কে জানবো। চার্জের কোয়ান্টায়ন কি? প্রকৃতির মধ্যে যে কোনো চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। বুঝি নেই ভাই, কিচ্ছু বুঝি নেই। ইলেকট্রনের চার্জটা আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? ই দ্বারা প্রকাশ করছিলাম। এখন মনে করি আমার কাছে এই যে একটা বস্তু আছে, এখন বললাম যে এই বস্তুটার মধ্যে চার্জ আছে। কত চার্জ আছে? আমি যদি বলি যে এই বস্তুটার মধ্যে 1.5 ইলেকট্রন পরিমাণ চার্জ আছে, ঠিক আছে? এত কুলম্ব চার্জ আছে। সো এই যে ইলেকট্রন দ্বারা কি বুঝলাম? 1.5 এর সাথে ইলেকট্রনের চার্জটা গুণ হবে। ইলেকট্রনের চার্জ কত ছিল আমাদের? -1.6 × 10⁻⁹ কুলম্ব। ওই মানটা 1.5 এর সাথে গুণ হবে। তার মানে কি বোঝাচ্ছে? 1.5 টা ইলেকট্রন, সরি 1.5 টা চার্জ আছে, রাইট? বা ইলেকট্রন আছে। 1.5 টা ইলেকট্রনের চার্জ হবে ওই যে 1.5, তার সাথে গুণন হবে 1.6 × 10⁻⁹ কুলম্ব। বাট চার্জের কোয়ান্টায়ন অনুযায়ী এটা কখনো হতে পারে না।
কেন হতে পারে না? কারণ চার্জের কোয়ান্টায়ন বলে যদি কোথাও ইলেকট্রন থাকে তাহলে সেটা পূর্ণ সাংখ্যিক পরিমাণেই থাকবে। তাহলে 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, কিন্তু 8.5টা থাকবে না। 8.5টা আছে বা 3.6টা আছে, এইরকম ভগ্নাংশ আকারে থাকবে না। থাকলে পূর্ণ সংখ্যা আকারেই থাকবে। তো আপনাকে বলা হলো যে একটা বস্তুর মধ্যে 3.5টা ইলেকট্রন আছে, এটা কি কখনো সম্ভব? বা 3.5টা চার্জ আছে, এটা সম্ভব না। চার্জের কোয়ান্টায়ন অনুযায়ী চার্জ যদি থাকতে চায় তাহলে তাকে পূর্ণ সংখ্যা আকারেই থাকতে হবে, হয় 5টা, 7টা, 10টা, 5,000, 10,000, 5 লাখ। পূর্ণ সংখ্যা আকারে থাকলে চার্জ থাকতে পারবে, না থাকলে চার্জ থাকতে পারবে না। এটি হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। আশা করি বুঝতে পেরেছি। অ্যান্ড দেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই যে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কেন প্রবাহিত হচ্ছে, রাইট? আমরা এতক্ষণ যাবত তড়িৎ প্রবাহ সম্পর্কে জানলাম। তড়িৎ প্রবাহ মানে কি? চার্জের প্রবাহ। তো চার্জের প্রবাহটা আমরা জানলাম না? চার্জের প্রবাহ না, চার্জটা সম্পর্কে আমরা জানলাম যে চার্জ কি বা চার্জের বৈশিষ্ট্যগুলো কি কি। তো আমি যদি আরেকবার সামারি করে দিই, চার্জের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলা যদি সমধর্মী চার্জ হয় এবং পাশাপাশি থাকে তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। আবার এরা যদি বিপরীতধর্মী চার্জ হয় এবং পাশাপাশি থাকে তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, রাইট? এখন আমাদের প্রশ্নে ফিরে আসি, তড়িৎ বা বিদ্যুৎ কেন প্রবাহিত হয়? এই যে এর মতো তোমরা চিন্তা করো যে তড়িৎ বা বিদ্যুৎ কেন প্রবাহিত হয়। কারণ কোনো বর্তনীতে বা এত কিছু মাথায় রাখতে হবে না। বিভব পার্থক্য থাকলে সেখানে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয়। বিভব পার্থক্য থাকলে সেখানে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয়। বুঝছি? আশা করি বুঝি নাই। কারণ আমরা কি বিভবই তো চিনি না, রাইট? সো আমরা আগে বিভব সম্পর্কে জানবো, দেন বিভব পার্থক্য বুঝবো। অ্যান্ড কেন বিভব পার্থক্য থাকলে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা বুঝবো। আবারও মনে করিয়ে দেই, তড়িৎ প্রবাহ মানে কি? ইলেকট্রনের প্রবাহ। যদি ইলেকট্রন প্রবাহিত হয় তার মানে সেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি ইলেকট্রন প্রবাহিত না হয় দ্যাট মিন্স সেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে না। ওকে? আচ্ছা, দেন আমরা তড়িৎ বিভব সম্পর্কে জানি। তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব কি সেটা বোঝার আগে ছোট্ট একটা জিনিস দেখে নিই। এই যে আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি, ঘন বস্তু দেখতে পাচ্ছি। তো ধরে নিই এটা একটা চার্জ, ঠিক আছে? সো এই চার্জটার পাশ দিয়ে আমরা একটা বৃত্তাকার আ জায়গা দেখতে পারতেছি। সো এই বৃত্তাকার ক্ষেত্রটা দিয়ে কি বোঝায়? একটা ক্ষেত্র দেখা যাচ্ছে। এই বৃত্তাকার ক্ষেত্রর মানে হচ্ছে এই যে চার্জটা আছে, এই চার্জের ক্ষমতা এই বৃত্তাকার ক্ষেত্র পর্যন্তই সীমাবদ্ধ। বৃত্তাকার ক্ষেত্র পর্যন্ত সীমাবদ্ধ মানে কি? যদি এই ক্ষেত্রের আশেপাশে বা ক্ষেত্রের ভিতরে অন্য কোনো একটা চার্জ চলে আসে, সাপোজ এই যে এটা একটা চার্জ চলে আসলো, তাহলে এই যে আমাদের বড় চার্জটা আছে সেটা ওই নতুন চার্জটাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। আকর্ষণ কখন করবে? যখন বিপরীতধর্মী চার্জ হবে। বিকর্ষণ কখন করবে? যখন সমধর্মী চার্জ হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের প্লাস চার্জ বা প্রোটন জাতীয় চার্জ, ঠিক আছে? অনেকগুলো প্রোটন এখানে রেখে দিছি। এন্ড এখানে একটা মাইনাস চার্জ নিয়ে আসছি। তাহলে কি হবে? এই দুইটা চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। এবার চিন্তা করি, এই যে কেন্দ্রের বাইরে আমি আরেকটা বড় করে দেখাই দিচ্ছি। এই যে একটা মাইনাস চার্জ নিয়ে আসছি। এই যে ছোট্টটা হচ্ছে আমাদের চার্জ। সো এই মাইনাস চার্জটাকে ক্ষেত্রের বাইরে নিয়ে আসছি। সো আমাদের এই যে বড় চার্জটা আছে, এ কি চাইলেও ওকে আকর্ষণ করতে পারবে? না, এই প্লাস ও মাইনাস, বাট চাইলেও আকর্ষণ করতে পারবে না। কারণ কি? কারণ এর ক্ষেত্রের বাইরে আছে, ঠিক আছে? সো ক্ষেত্রের বাইরের যে কোনো জায়গা এই যে চার্জটা আছে এই চার্জের জন্য অসীম বলে বিবেচিত হবে। অসীম মানে কি? আমরা জানি অনেক বড় দূরত্ব, কিন্তু এখানে অসীম মানে হচ্ছে একটা চার্জের ক্ষেত্রের বাইরের যে কোনো অঞ্চল। তাহলে এই যে আমি এই যে মার্ক করতেছি এই জায়গাটা এই প্লাস চার্জের জন্য কি অসীম, রাইট? কিন্তু ভেতরের কোনো জায়গা যদি ধরি তাহলে ওখানে এইটা ওর অসীম না, ওর ক্ষেত্রের মধ্যকার কোনো একটা জায়গা। তো আমরা এবার এদিকে একটু দেখি, এই যে প্লাস 1 কুলম্ব একটা চার্জ আছে। এই চার্জটা কোথায়? অসীমে না? এই চার্জের জন্য সেই অসীম থেকে আমরা যদি কোনোভাবে এই চার্জটাকে সমবেগে ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে পারি, নিয়ে আসতে যে পরিমাণে কাজ করতে হবে সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব। এই যে ইলেকট্রনটা এখানে আছে, প্রোটন আছে, একটা ধনাত্মক চার্জ আছে, এই ধনাত্মক চার্জটা কি এখানে আসতে চাইবে? এইটার মধ্যে আসতে চাইবে না। ও কেন আসবে? আসার মোটিভটা কি? ও তো ক্ষেত্রের ভিতরে নাই, রাইট? সো এদের মধ্যে তো কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, তাহলে আসবে কেন? অবশ্যই আসতে চাইবে না। তাহলে আমাদেরকে বাইরে থেকে ধাক্কা দিয়ে ওকে নিয়ে আসতে হবে। এতটুকু তো বুঝছি। ওকে যদি আমরা নিয়ে আসতে চাই এই দিক থেকে কোনো দিক থেকে একটা ধাক্কা দিতে হবে না? সো ধাক্কা দিয়ে এখান থেকে আমরা ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে চাচ্ছি। নিয়ে আসতে যে পরিমাণে কাজ হবে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। সংজ্ঞাটা উপরে লিখে দেয়াই আছে। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান বা চার্জকে সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর পাশে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ করা হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তার মানে এই বিন্দুর তড়িৎ বিভবটা আমরা পেয়ে যাবো এভাবে। ওকে? ওকে। দেন হচ্ছে আমরা এই যে এইখানে সংজ্ঞা থেকে একটা জিনিস মাথায় রাখবো। এইখানে সমবেগ কথাটা উল্লেখ আছে। সমবেগ কথাটা উল্লেখ আছে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট।
আমরা যদি ত্বরণে নিয়ে আসি তাহলে কিন্তু হবে না। ওই ত্বরণে নিয়ে আসার ফলে কাজটা বিভব না। যদি একটা বিন্দু চার্জকে আমরা সমবেগে গতিশীল করিয়ে অন্য একটা চার্জের ক্ষেত্রে নিয়ে আসতে পারি, তখন যে কাজটা সম্পাদিত হবে সেই কাজটাকে আমরা বলতে পারবো তড়িৎ বিভব। আশা করি ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি। এন্ড এটা বুঝতে পারলে আমরা বিভব পার্থক্য সম্পর্কে জানতে চাইবো এবার। ওকে, তো এই যে আমরা একটা কি বলে অ্যানিমেশন দেখতে পাচ্ছি যে চার্জ যেটা আছে এই চার্জটা কি করতেছে, চলে আসতেছে। কেন চলে আসতেছে? আমরা বাইরে থেকে ধাক্কা দিয়ে নিয়ে আসতেছি তাই চলে আসতেছে। কিভাবে আসতেছে? সমবেগে আসতেছে। সমবেগে মানে কি? ও যাত্রা শুরু করার ১ সেকেন্ডে যদি ৫ মিটার যায়, পরের সেকেন্ডেও ৫ মিটার যাবে। ওর বেগ বাড়তে পারবে না। তারপরের সেকেন্ডে আবার ৫ মিটার যাবে। এইভাবে চলতে থাকবে। সো দেন আসি তড়িৎ বিভব পার্থক্যটা এবার দেখতে চাচ্ছি, বিভবের পার্থক্য। তো আমরা এখানে কি ২ টা বস্তু দেখতে পারতেছি। তো বস্তু ২ টার মধ্যে আধান, আমরা যখন এই যে এই বস্তুটার দিকে একটু খেয়াল করব, তো এখানে দেখতে পারবো পজিটিভ চার্জ আছে ৫ টা এবং নেগেটিভ চার্জ আছে ১ টা। রাইট? কিন্তু এই বস্তুটার দিকে যখন আমরা তাকাবো, এখানে দেখবো নেগেটিভ চার্জ আছে ৫ টা, পজিটিভ চার্জ আছে ২ টা। ঋণাত্মক চার্জের আধিক্য কোথায়? এখানে না, নেগেটিভ চার্জ বেশি। সো এইটাকে আমরা বলবো নিম্ন বিভব। ওকে, নিম্ন বিভব। বিভব কি? কম। বাট এইটার মধ্যে বিভব কি? বেশি। তো চিন্তা করো, এইটা হচ্ছে একটা বন্ধু এন্ড এটা একটা বন্ধু। এর কাছে বেশি টাকা আছে এন্ড এর কাছে কম টাকা আছে। তো একজনের কাছে বেশি টাকা, একজনের কাছে কম টাকা। তো ওরা যদি কেউ চায়, কে কার কাছ থেকে চাইবে? অবশ্যই যার কাছে বেশি টাকা আছে সে কম টাকার, সরি, যার কাছে কম টাকা আছে সে বেশি টাকাওয়ালা বন্ধুর কাছ থেকে টাকা চাইবে। রাইট? সো এইখানেও সেম। ইলেকট্রন কার কাছে বেশি? এর কাছে বেশি। সো এই ইলেকট্রনটা প্রবাহিত হয়ে এখানে আসবে। এখন কথা হচ্ছে, এর কাছে তো আবার প্রোটন বেশি। প্রোটন কেন প্রবাহিত হয়ে আসবে না? কারণ হচ্ছে প্রোটন প্রবাহিত হয় না। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে। এন্ড প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় অনেক বেশি। ইলেকট্রনটা অনেক হালকা, ইলেকট্রনের ভর অনেক কম। তাই ইলেকট্রন চাইলেই সহজেই পরিবাহিত হয়ে যেতে পারে। প্রোটন চাইলেও কিন্তু পরিবাহিত হয়ে যেতে পারবে না। সো এই জন্যই ইলেকট্রনটা পরিবাহিত হয়ে যাচ্ছে। ওকে, সো ইলেকট্রনের আধিক্য এখানে বেশি, এই জন্য ইলেকট্রনগুলো এখান থেকে প্রবাহিত হয়ে ওই দিকে যাবে। সো এই যে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সমবেগে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণ হলো ওই বিন্দু দুটির তড়িৎ বিভব পার্থক্য। এত কিছু মাথায় রাখার দরকার নেই, জাস্ট মার্কসের জন্য সংজ্ঞাটা একটু মনে রাখার চেষ্টা করব। আমরা বুঝবো তড়িৎ বিভব পার্থক্য কি। এই যে আমাদের বিভবের পার্থক্য আছে না, এই এই বিন্দুর বিভব ধরলাম ভি এ এন্ড এই বিন্দুর বিভব ধরলাম ভি বি। সো আমরা যদি বিভব পার্থক্য চাই, বিভব পার্থক্য ভি দ্বারা প্রকাশ করলে ভি সমান হবে ভি এ মাইনাস ভি বি। এতটুকুই, আশা করি বুঝতে পারছি। এবার আসি, ইলেকট্রন কেন প্রবাহিত হয়? ওই যে টাকার উদাহরণটা আমরা দেখলাম। সো এর কাছে ইলেকট্রন বেশি আছে, ওর কাছে ইলেকট্রন কম আছে না। সো ও তখন এর কাছ থেকে ইলেকট্রন চাইবে। বলবো বন্ধু আমি চাইলেও তো প্রোটন তোকে দিতে পারতেছি না, কারণ প্রোটন স্থানান্তরিত হয় না। কিন্তু দেখ আমার কাছে ইলেকট্রন কম আছে, সো তুই আমাকে ইলেকট্রন গুলো কিছু পাঠা যাতে আমাদের দুইজনের ইলেকট্রনই সমান হয়। তো তখন এই যে এইভাবে সমবেগে ইলেকট্রন পাঠিয়ে দেবে। আবার একটু দেখি, এই যে এইভাবে সমবেগে ইলেকট্রন পাঠিয়ে দেবে। ঠিক আছে? সো ইলেকট্রন যখন দুইটা পাঠিয়ে দিল, তখন এদের মধ্যে কি ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেল না? যখন ইলেকট্রন সমান হয়ে যাবে তখন দুইজনের বিভব কেমন হবে? সমান হয়ে যাবে। এন্ড দুইজনের বিভব যখন সমান হয়ে যাবে, বিভব পার্থক্য থাকবে না? থাকবে না। তো বিভব পার্থক্য না থাকলে তখন আর বিদ্যুৎ প্রবাহিত হবে না। কিন্তু বিভব পার্থক্য থাকার কারণে একজনের কাছ থেকে আরেকজন ইলেকট্রন নিয়ে নিল, ইলেকট্রন ট্রান্সপার্ট হলো। সো এই যে ইলেকট্রন ট্রান্সপার্ট হলো, এইটাকেই আমরা কি বলি? এই ইলেকট্রন ট্রান্সপার্ট হওয়াটাকেই আমরা বলি তড়িৎ প্রবাহ। ঠিক আছে? তো তড়িৎ কেন প্রবাহিত হয়? ওই যে দুইটা বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য থাকতেছে এন্ড বিভবের পার্থক্য থাকলে একজন আরেকজনের কাছ থেকে ইলেকট্রন চাচ্ছে। তো যখন ইলেকট্রন চাচ্ছে তখন বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে। আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার আসি পরবর্তী স্লাইডে আমরা যাই, দেখি কি আছে। তো এই যে বিভব পার্থক্য সম্পর্কে কিছু কথাবার্তা বলা আছে। সো এবার আসি, ইলেকট্রন যখন ট্রান্সপার্ট হবে তখন কি পাবো আমরা? তখন আমরা তড়িৎ প্রবাহ পাবো। বাট এইখানে দেখেন তড়িৎ প্রবাহের দিকটা, এই যে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি মানেই কি? তড়িৎ প্রবাহ না? বা কারেন্ট? ওকে ফাইন। এই যে এই ইলেকট্রিসিটির দিকটা দেখেন উল্টা দিকে দেয়া আছে। উল্টা দিকে মানে কি? ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? নেগেটিভের দিক থেকে পজিটিভের দিকে যাচ্ছে। রাইট? সো ইলেকট্রন যখন নেগেটিভের দিক থেকে পজিটিভের দিকে যাচ্ছে তখন কারেন্ট কোন দিকে আসতেছে? তার বিপরীত দিকে আসতেছে। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় প্রোটন তার বিপরীত দিকে, সরি প্রোটন না, কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়। বিজ্ঞানীরা কেন এটা নিছে সত্যি বলতে আমি জানি না, বাট
যদি বলতো যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্টও সেদিকে প্রবাহিত হয় তাহলে ভুল হতো বলে আমার মনে হয় না। বাট ওকে ফাইন, আপনারা যখন হায়ার স্টাডি করবেন তখন ইনশাল্লাহ ভালোভাবে জানতে পারবেন এবং এর রহস্য ইনশাল্লাহ একদিন সমাধান করবেন। আমার জানা মতে এর রহস্য এখনো সমাধান হয়নি। তো আসি এবার বিভব পার্থক্যটা কি। এই যে উচ্চ বিভবের বিভব যদি হয় VA, নিম্ন বিভব যদি হয় VB, তাহলে বিভব পার্থক্যটা হবে VA মাইনাস VB, অর্থাৎ দুইটা বিন্দুর বিভবের পার্থক্যটাই হচ্ছে বা বিয়োগফলটাই হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য আমরা বের করা শিখে গেলাম। এবার এই বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। আমরা চাইলে এই ভোল্টকে ক্যাপিটাল V দ্বারাও প্রকাশ করতে পারি যদি আমরা চাই। আচ্ছা এবার আসি, আমরা যখন তড়িৎ বিভব পড়লাম, এই তড়িৎ বিভবটার একক কি? তড়িৎ বিভবের এককও হচ্ছে ভোল্ট। বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। সমজাতীয় রাশি না হলে কি যোগ বিয়োগ করা যায়? এটা তো ক্লাস 4-5 এর কথা। সো এদেরকে যেহেতু বিয়োগ করা যাচ্ছে VA মাইনাস VB, দ্যাট মিন্স এরা সমজাতীয়, এইটাও বিভব ওইটাও বিভব, তো তাদের বিয়োগফল কি হবে? বিভবই তো হবে, তাই না? আরো যদি সহজভাবে বলি, আমি 5 টাকার থেকে যদি 3 টাকা বাদ দিই, আমি কি 2টা কলা পাবো নাকি 2 টাকা পাবো? 5 টাকার থেকে 3 টাকা বাদ দিলে অবশ্যই 2 টাকাই পাওয়া যাবে। এবার 5টা কলার থেকে 2টা কলা বাদ দিলে কি পাবো? 3টা কলা পাবো। আমি যদি বলি 3টা লিচু পাইছো, হইছে? হবে না তো। ঠিক একই রকম ভাবে বিভব থেকে বিভবকে বাদ দিলে একটা বিভবই পাওয়া যাচ্ছে। সো বিভব পার্থক্যের একক যেহেতু ভোল্ট, বিভবের এককও কি হবে? বিভবের এককও ভোল্ট হবে নিশ্চয়ই। বুঝতে পারছো এতটুকু? ওকে ফাইন। দেন পরবর্তী টপিকে যাওয়ার আগে উপরে দিকে একটা লাইন লেখা আছে, বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ হতে কোনো কাজ সম্পন্ন হবে না। বিভব পার্থক্য না থাকলে তো তড়িৎ প্রবাহই হবে না। তড়িৎ প্রবাহ না হলে ওইখান থেকে কি কোনো কাজ পাওয়া সম্ভব? সম্ভব না তো, রাইট? এবার আসি তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ দুই রকমের হয়, একটা হচ্ছে একমুখী প্রবাহ বা সমপ্রবাহ বা ডিসি প্রবাহ। ডিসি মানে কি? ডিরেক্ট কারেন্ট। সো এই যে এই চিত্রটা আমরা একটু মনে রাখি, একমুখী প্রবাহের চিত্র হচ্ছে এটা, এন্ড পরবর্তী প্রবাহ বা এসি প্রবাহ, এটার চিত্র হচ্ছে এইটা। এখন আসি একমুখী প্রবাহ মানে কি? যেই প্রবাহে আহ, তড়িৎ প্রবাহের দিক কখনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছিল সেদিকেই প্রবাহিত হতে থাকবে, এটাই হচ্ছে একমুখী প্রবাহ। বাট পরবর্তী প্রবাহ বা এসি প্রবাহ বা পর্যায়বৃত্ত প্রবাহ, এটার আরেকটা নাম হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। সো এই পর্যায়বৃত্ত প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট এর ক্ষেত্রে আমরা কি দেখি? এই যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, ও সেকেন্ডেই কয়েকবার করে দিক পরিবর্তন করতেছে এন্ড দেন পরিবাহিত হচ্ছে। বুঝছি? তাহলে যদি আমাদের কাছে সংজ্ঞা চায় যে একমুখী কারেন্ট কাকে বলে, যে কারেন্ট কখনোই দিক পরিবর্তন করে না, সেটাই হচ্ছে একমুখী কারেন্ট। আর পরবর্তী কারেন্ট বা এসি কারেন্ট বা পর্যায়বৃত্ত কারেন্ট কোনটা? যেটা চলনের সময় বারবার নিজের দিক পরিবর্তন করে, সেটাই হচ্ছে পর্যায়বৃত্ত কারেন্ট। বুঝতে পারছি এতটুকু? আসি এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানি। এই যে একমুখী কারেন্ট সম্পর্কে দেখি আমাদের বইয়ে কি দেয়া আছে, বই থেকে আমরা স্লাইডে ডিরেক্ট নিয়ে আসছি বইটা। সো যখন সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেটাই হচ্ছে একমুখী প্রবাহ, রাইট? সো তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে একমুখী প্রবাহ পাওয়া যায়। এই যে এইটা একটু ইম্পর্টেন্ট, যে কোথা থেকে আমরা একমুখী প্রবাহ পাবো? এটা হচ্ছে তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে, এবং ডিসি জেনারেটরের সাহায্যে ওই এক প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়। সো আমরা এটা একটু মাথায় রাখবো, ওকে? এন্ড দেন আমরা পর্যায়বৃত্ত প্রবাহ সম্পর্কে জানতে চাচ্ছি। পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ, এটাকে আমরা বলি পর্যায়বৃত্ত প্রবাহ। এই যে পর্যায়বৃত্ত প্রবাহের চিত্রটাও আমাদেরকে দেয়া আছে। এবার আসি, যদি সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তিত হয়, তবে আমরা সেই প্রবাহকে পরিবর্তী প্রবাহ বলে থাকি। ঠিক আছে? যদি দিক পরিবর্তনের মধ্যবর্তী সময় স্থির থাকে, তবে এটিকে পর্যায়বৃত্ত পরিবর্তী প্রবাহ অথবা সাধারণভাবে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। এখান থেকে মনে রাখার মতো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহই পর্যায়বৃত্ত প্রবাহ। তার মানে বিশ্বের সব দেশে যে তড়িৎ প্রবাহটাকে ব্যবহার করা হয়, এটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন করা এবং সরবরাহ করা সহজ ও সাশ্রয়ী। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে না যে আমরা কেন এসি কারেন্টের পরিবর্তে, ডিসি কারেন্টের পরিবর্তে, আর এইগুলাই ফেলছি, আমরা কেন ডিসি কারেন্টের পরিবর্তে এসি কারেন্টটা ব্যবহার করি? সো এসি কারেন্ট ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে এটি হচ্ছে উৎপন্ন এবং সরবরাহ করা সহজ ও সাশ্রয়ী। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। সো পর্যায়বৃত্ত প্রবাহের উৎসটা কি? জেনারেটর বা ডায়নামো। এখান থেকে হচ্ছে বিশ্বে কোথায় কোন দেশে পর্যায়বৃত্ত প্রবাহ কত সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে এটা জানতে হবে। এই যে এখানে বাংলাদেশে পর্যায়বৃত্ত পরিবর্তী প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার। তাহলে বাংলাদেশে দিক পরিবর্তন করে সেকেন্ডে 50 বার, যুক্তরাষ্ট্রে সেকেন্ডে দিক পরিবর্তন করে 60। এই তথ্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমাদের তিনটা তথ্য মাথায় রাখতে হবে, চারটা তথ্য মাথায় রাখতে হবে, যে বিশ্বের সকল দেশে এই পর্যায়বৃত্ত প্রবাহটা ব্যবহার করা হয়। দ্বিতীয় কথা কি?
পর্যায়বৃত্ত প্রবাহের উৎস হচ্ছে জেনারেটর বা ডায়নামো, এবং তৃতীয় কথা হচ্ছে বাংলাদেশে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে এই যে পরিবর্তী প্রবাহটা আছে, এবং যুক্তরাষ্ট্রে সেটা প্রতি সেকেন্ডে 60 বার। এবার আমাদেরকে জানতে হবে রোধ সম্পর্কে। সো রোধ জিনিসটা কি? রোধ হচ্ছে পরিবাহী। পরিবাহী আমরা একটু দেখলাম না, তার। সো এই তারের যে ধর্মের কারণে তার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধা প্রাপ্ত হয়, সেটাই হচ্ছে রোধ। তো আমরা একটু চিত্র এঁকে বোঝার ট্রাই করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের তার। এই তারের মধ্যে ধরলাম এখানে হাবিজাবি জিনিস দিয়ে আমি পেঁচায় রাখছি। তো এখান থেকে যদি ইলেকট্রন যাইতে চায়, বাধা পাবে না? বাধা পাবে। সো যেই তারে ইলেকট্রন যাওয়ার সময় বেশি বাধা পাবে, তার রোধ বেশি। আবার এদিকে একটা তার দেখলাম যার মাঝে কিছুই নাই। কিছুই নাই বলতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে। তো এই জিনিসপত্র থাকার পরও এই তার দিয়ে যখন ইলেকট্রন যাবে, আগেরটার মতো বেশি বাধা পাবে নাকি কম বাধা পাবে? কম বাধা পাবে নিশ্চয়ই। সো ওই তারটার রোধ কম, রাইট? এবার যদি বলি মোটা তারের রোধ বেশি নাকি চিকন তারের রোধ বেশি? মোটা তার দিয়ে সহজেই ইলেকট্রন পাস করতে পারে না, তো মোটা তারের রোধ কম। চিকন তার দিয়ে ইলেকট্রন পাস করতে গেলে আঘাত পাবে, সো চিকন তারের রোধ বেশি। এই যে আমরা রোধটাকে ব্যবহার করতেছি, এই রোধের একক হচ্ছে ওএইচএম, ওহম, অথবা এই যে একটা সিম্বল দেওয়া আছে, এটাই হচ্ছে ওহমের সিম্বল, ঠিক আছে? সো রোধকে আমরা ওহম দ্বারা প্রকাশ করি। আর সরি, রোধের একক হচ্ছে ওহম। আর রোধকে আমরা প্রকাশ করব কি দিয়ে? রোধকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল আর দিয়ে। আর মিন্স রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই রেজিস্ট্যান্স মানেই হচ্ছে রোধ। বুঝতে পারছি এতটুকু? এই যে ওহমের সূত্র, এটাই হচ্ছে আমাদের অধ্যায়ের মোটামুটি বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ওহমের সূত্র। ঠিক আছে? ওহমের সূত্র বা ওহমের সূত্র। সূত্রটা কি, তাই না? সূত্রটা হচ্ছে তাপমাত্রা যদি স্থির থাকে, টেম্পারেচার দিকে এবার একটু নজর দিতে হবে। তাহলে তাপমাত্রা স্থির থাকবে মানে কি? পরিবর্তন হবে না, সহজ কথাবার্তা। এই তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। কিচ্ছু বুঝি নাই, একটু চিত্রের দিকে ফোকাস করি। এইখানে আমাদের একটা পরিবাহী দেয়া আছে, এই যে এটা হচ্ছে সেই পরিবাহী। ওকে ফাইন। এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যটা আমরা বের করতে চাচ্ছি। কত? একটা ধরলাম ভিএ, একটা ভিবি। তো দুইটার পার্থক্য করে দিলেই আমি কি বিভব পার্থক্যটা পাবো না? সেই বিভব পার্থক্যটাকে আমি বলতেছি ভি। ঠিক আছে? তো এই বিভব পার্থক্যের কারণেই বর্তনী দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে? আই পরিমাণে প্রবাহিত হচ্ছে। কি বলছে? তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরস্পরের সমানুপাতিক। তো এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু আই, এটা লিখতে পারি। তো এই যে মাঝখানের চিহ্নটা, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন বা প্রপোর্শনাল টু সাইন। ওকে, সেই প্রপোর্শনাল টু এর কাজ কি? এই প্রপোর্শনাল টু দ্বারা বোঝায় ভি এর মান যদি বাড়তে থাকে, আই এর মানও বাড়তে থাকবে। ভি যত বেশি হবে, আই তত বেশি হবে। তাহলে সমানুপাতিক দ্বারা আমরা এটা বুঝি। ওকে, ওকে ফাইন। এবার সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দিই কোনো কারণে, তাহলে সাপোজ এই যে আমাদের কাছে ভি ইকুয়ালস টু কি ছিল? ভি প্রপোর্শনাল টু কি ছিল? আই ছিল। তো আমরা সমানুপাতিক তুলে দিয়ে কি নিয়ে আসতে চাচ্ছি? ইকুয়াল নিয়ে আসতে চাচ্ছি। সমানুপাতিক তুলে দিলে একটা ইকুয়াল আসে, পাশাপাশি একটা ধ্রুবক আসে, যেই ধ্রুবকটাকে আমরা কে দিয়ে প্রকাশ করতেছি। আর কি ছিল? আই ছিল। তো আমার এইবার একটা সমীকরণ হলো না? একটা সম্পর্ক থেকে সমীকরণে আসলাম। আমাদের সম্পর্কটা কি ছিল? ভি প্রপোর্শনাল টু আই বা ভি সমানুপাতিক আই। সেখান থেকে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা সমীকরণ নিয়ে আসলাম, ভি ইকুয়ালস টু কে আই। সো বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছে যে এইখানে যে কেটা আছে, যে ধ্রুবকটা আছে, এই ধ্রুবকটা হচ্ছে 1/g এর সমান। ঠিক আছে? এখন আসি 1/g টা কি? 1/g মনে রাখতে হবে না। জি মানে হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা আবার কি? পরিবাহিতার হচ্ছে রোধের উল্টা রাশি। রোধ মানে কি? বাধা না? পরিবহনে বাধা। সো বাধা পাওয়ার উল্টা রাশি কি হবে? পরিবহন কতটুকু হচ্ছে সেটা না? সো এই যে রোধটা হচ্ছে পরিবাহিতার বিপরীত রাশি। সো 1/g মানে কি? জি এর উল্টা। এটাকে আমরা আর বলতে পারি না? সো এখান থেকে আমরা বলতে পারি 1/g এর পরিবর্তে আর, ভি ইকুয়ালস টু আর আই। একটু যদি ঘুরায় পেঁচায় লিখি, আর ইকুয়ালস টু ভি বাই আই, অথবা আইটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, আরটাকে এইদিকে নিয়ে আসতেছি। সো আই ইকুয়ালস টু ভি বাই আর আসে। আই ইকুয়ালস টু ভি বাই আর অথবা ভি ইকুয়ালস টু আই আর। এটাই হচ্ছে আমাদের কি বলে ওহমের সূত্র। ওকে, সো এই যে ওহমের সূত্র থেকে আমরা কি তড়িৎ প্রবাহের মানটা বের করতে পারি না? আই ইকুয়ালস টু ভি বাই আর। যদি কোনো পরিবাহীর রোধ দেয়া থাকে এন্ড দেন আমাদেরকে বললো একটা পরিবাহীর রোধ এত এবং ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এত, তো আমরা এই যে ভি বাই আর সূত্র দিয়ে চাইলেই ওই তড়িৎ প্রবাহটা বের করতে পারবো না? পারবো অবশ্যই। সো আমরা আগে কি দেখছিলাম? তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, বাট ভি এর একক কি? ভোল্ট, আর এর একক কি? ওহম। সো এখান থেকে আমরা বলতে পারি ভোল্ট পার ওহম, রাইট? সো আমরা এটাকেও কি বলতে পারি? ভোল্ট পার ওহমটাও হচ্ছে তড়িৎ প্রবাহের একটা একক। আচ্ছা, সাইডের জিনিসগুলো আমি একটু মিশাই দিচ্ছি, আবার একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। সো এই যে তড়িৎ প্রবাহটা আছে, এই তড়িৎ প্রবাহের এককটা হতে পারে ভোল্ট পার ওহম, তাই না?
তো আমরা এইটাকেও তড়িৎ প্রবাহের একক বলতে পারি অথবা অ্যাম্পিয়ার বলতে পারি। কারণ কি একজন বিজ্ঞানীর নাম অনুসারে এই যে তড়িৎ প্রবাহের এককটাকে অ্যাম্পিয়ার ধরা হয়, এটাকে আমরা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। আমি আবার একটু সামারি করে দিচ্ছি এইটা, যারা বুঝতে পারেনি তাদের জন্য। একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের যে মানটা আছে ওইটা ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এবার আসি, এখান থেকে আমরা লিখতে পারি না ভি প্রপোর্শনাল টু আই। ভি প্রপোর্শনাল টু আই মানে হচ্ছে ভি যত বাড়বে আই এর মানও তত বাড়তে থাকবে। এবার আসি, ভি আর আই যেহেতু সমানুপাতিক, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক চলে আসে, ইকুয়াল আসবে প্লাস একটা ধ্রুবক চলে আসবে। সো ভি প্রপোর্শনাল টু আই থেকে সমানুপাতিক তুলে দিলাম, সমান আসলো, এবং ধ্রুবক হিসেবে কে আসে, 1/g আসে। জিটা হচ্ছে পরিবাহিতাটা হচ্ছে রোধের উল্টা রাশি, এই জন্য 1/g কে আমরা লিখতে পারি আর। তো এখান থেকে লিখতে পারি ভি ইকুয়ালস টু আই আর। সো একটু যদি আমরা আর গুণ টার গুণ করে নিই, দেন সেখান থেকে আমরা পাই আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো এইখান থেকে দুইটা রাশির মান, রোধ অথবা ভোল্ট অথবা তড়িৎ প্রবাহ, এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মান দিয়ে একটার মান চাইলে আমরা পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? একদম ইজি। ঠিক আছে, আমরা নেক্সট পর্বে ইনশাআল্লাহ এই অধ্যায়ে যত প্রকার সমস্যা হইতে পারে, ম্যাথ বলি, থিওরিটিক্যাল যত প্রকার সমস্যা হতে পারে সবগুলো দেখবো ইনশাআল্লাহ। তো দেন নেক্সটে দেখি আমাদের কি আছে। ওকে, তড়িৎ প্রবাহ থেকে একটা গ্রাফ আমাদেরকে মনে রাখতে হবে। গ্রাফ কি আমি জানি না আপনারা বোঝেন কিনা, স্মরণ করতে পারতেছি না আমি আপনাদের মতো থাকতে এই জিনিসগুলো পড়ছিলাম কিনা। সো আপনাদের পরিসংখ্যান আছে নিশ্চয়ই, তাই না? ম্যাথে, জেনারেল ম্যাথে। সো পরিসংখ্যানে আপনারা হচ্ছে কিছু কিছু চিত্র আঁকবেন, আঁকা শিখবেন। তো সেরকমই একটা চিত্র হচ্ছে এই যে এই গ্রাফটা। একটাকে অনুভূমিক অক্ষটাকে আমরা বলি এক্স অক্ষ। অনুভূমিক মানে কি, ভূমির সাথে যেটা থাকে। আর উলম্ব অক্ষটাকে বলি ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটাকে বলি মূল বিন্দু। এই যে এইটাই হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? তো এই যে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা তড়িৎ প্রবাহকে রাখি এবং এক্স অক্ষ বরাবর যদি আমরা ভোল্ট বা বিভবকে রাখি, ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ প্রবাহ এবং ভোল্টের বা বিভবের যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা, মানে মূল বিন্দুতে একটা সরলরেখা যাবে। আশা করি আপনারা বুঝতে পারেন এই কিছু, ঠিক আছে? সো আপাতত বুঝতে হবে না। এমসিকিউতে এই গ্রাফটা আসতে পারে। যদি আমরা দেখি উপরের দিকের অক্ষ বরাবর আছে আই এবং অনুভূমিক অক্ষ বরাবর আছে ভি, তখন আমরা দেখব যে আমাদের সরল রেখাটা মূল বিন্দু দিয়ে যায় কিনা। মূল বিন্দু মানে কি, ওই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে এসে মিলিত হয়েছে, অরিজিন বিন্দু, এটাই তো মূল বিন্দু নাকি? তো এই বিন্দুগামী একটা সরলরেখা হয়েছে কিনা, যদি হয় দেন বুঝবো এটাই হচ্ছে ওই যে ওহমের সূত্র প্রতিফলিত করতেছে বা তড়িৎ প্রবাহের গ্রাফ এইটাই। যদি অন্য কিছু দেওয়া থাকে, সাপোজ দেওয়া থাকলো যে এই যে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা বা ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, তো এইগুলো হবে না। জাস্ট একটা চিত্রই মনে রাখি এই অধ্যায় থেকে, এই চিত্রটা একটু মনে রাখি। তড়িৎ প্রবাহের যদি গ্রাফ চায় তো এটাই হচ্ছে গ্রাফ। আশা করি এমসিকিউ আসতে পারে, আর না আসলে তো গেল। ঠিক আছে, বুঝতে হবে না আপাতত, জাস্ট একটু মনে রাখি। আচ্ছা, দেন আমরা এই যে তড়িৎ প্রবাহ নিয়ে পড়তেছি। তড়িৎ কোথায় প্রবাহিত হয়? তড়িৎ একটা রাস্তা দিয়ে প্রবাহিত হয়। এই যে তড়িৎ যে রাস্তা দিয়ে প্রবাহিত হয় এই রাস্তাটাকেই আমরা বলি বর্তনী বা তড়িৎ বর্তনী, ঠিক আছে? তাহলে তড়িৎ বর্তনী কাকে বলে? তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে, ঠিক আছে? তো এখানে কিছু বাংলা কথাবার্তা আছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। যখন তড়িৎ উৎসের দুই প্রান্তে এক বা একাধিক রোধ তড়িৎ যন্ত্র বা উপকরণের সাথে যুক্ত হয় তখন একটি তড়িৎ বর্তনী সৃষ্টি হয়। একটি চাবি বা সুইচের সাহায্যে বর্তনী বন্ধ করা বা খোলা যায়, ঠিক আছে? সো চাবি বন্ধ থাকলে বর্তনী সম্পূর্ণ হবে এবং তড়িৎ প্রবাহিত হবে। চাবি খোলা থাকলে বর্তনী সম্পূর্ণ হবে না এবং তড়িৎ প্রবাহিত হবে না। সাধারণত বর্তনীতে তড়িৎ যন্ত্র বা উপকরণ হিসেবে দুই ভাবে সংযুক্ত করা যায়। একটা হচ্ছে শ্রেণী বর্তনী, শ্রেণী সংযোগ বর্তনী, আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। জাস্ট রিডিং করে গেলাম, আশা করি কিছু বোঝেনি। আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। তড়িৎ বর্তনী মানে এখানে একটু দেখি আমরা। তড়িৎ বর্তনী মানে হচ্ছে আমাদের কাছে একটা রোধ থাকবে। এই যে এই সাইনটা আমি দিচ্ছি, এই সাইনটা হচ্ছে রোধের চিহ্ন, ঠিক আছে? সো এই যে রোধকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। এবং এই রোধের দুই প্রান্তে যদি আমরা একটা কোষকে যুক্ত করে দেই, এই যে এই চিহ্নটা হচ্ছে কোষের চিহ্ন। আলহামদুলিল্লাহ। তো আমরা যদি দুই প্রান্তে একটা কোষ যুক্ত করে দিই, কোষ দ্বারা কি বোঝায়? বিভব পার্থক্যটা বোঝায়। অর্থাৎ এইটা দ্বারা আমরা দুই প্রান্তের বিভব পার্থক্যটা নির্ণয় করব, ঠিক আছে? মানে কোষ বসানোর মূল কারণটাই হচ্ছে আমরা এই পরিবাহীটার বা তারটার দুই প্রান্তে একটা বিভবের পার্থক্য তৈরি করতে চাচ্ছি। এন্ড পার্থক্য যদি তৈরি করতে পারি তাহলে কি হবে? তড়িৎ প্রবাহিত হবে বা ইলেকট্রন প্রবাহিত হবে, রাইট? ওকে, ফাইন। তো আমরা এই যে ভি লিখে দিলাম, মানে কি ও বিভব পার্থক্য তৈরি করতেছে কোষটা, ঠিক আছে? তো এই যে কোষের সাইন হচ্ছে এটা আর রোধের সাইন হচ্ছে এই যে উপরে এইটা, কোষের সাইন এইটা। তো এই দুইটাকে যদি আমরা পরস্পরকে সংযোগ করে দেই তাহলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমাদের একটা তড়িৎ বর্তনী।
তবে এখানে আরো একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে চাবি বা কে। ঠিক আছে, তড়িৎ বর্তনীর মাঝখানে এখানে এই যে এরকম একটা সাইন আমরা দিতে পারি, আমি যুক্ত করলাম এটা। এটা যদি খোলা থাকে তার মানে চাবি খোলা, এটা হচ্ছে চাবি চিহ্ন। ঠিক আছে, বা কে চিহ্ন। ঠিক আছে, কে দিয়ে প্রকাশ করলাম আমরা। তো কে চিহ্ন দ্বারা কি বুঝবো? চাবিটা যদি খোলা থাকে তড়িৎ প্রবাহিত হতে পারবে, তারই ছেঁড়া তড়িৎ প্রবাহিত হবে কেমনে? ইলেকট্রনই প্রবাহিত হতে পারবে না। সো তার যখন লাগাই দেবো, চাবিটা যখন লাগাই দেবো তখন কি হবে? তখন তড়িৎ প্রবাহিত হবে। সো চাবির কাজ এইটা, চাবি দিয়ে আমরা চাইলে তড়িৎ প্রবাহটাকে খুলে দিতে পারি, চাবি দিয়ে আমরা আবার চাইলে তড়িৎ প্রবাহটাকে বন্ধ করে দিতে পারি। সো এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এইটা হয় দুই ভাবে। ঠিক আছে, আমরা দুই ভাবে সংযোগগুলো দিতে পারি, একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। তো আমরা বইয়ের স্লাইডটা আবারও নিয়ে আসছি। এই যে আমাদের এখানে কোষটা দেয়া আছে, কোষ এটা হচ্ছে সুইচ বা কে বা চাবি, এন্ড দুইটা বাল্ব দেয়া আছে। বাল্ব মানে কি? ওরা বিদ্যুৎ প্রবাহে বাধা দিবে, এন্ড যদি বাধা দেয় দ্যাট মিন্স ওইখানে রোধ আছে। রোধ মানে কি? বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে না, ইলেকট্রনের চলনে বাধা প্রদান করে। সো এই যে বাল্বগুলো বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করবে, কারণ বাল্বের মধ্যে রোধ আছে। সো এই যে রোধ আমরা এখানে যোগ করছি। এখন আসি শ্রেণীতে, মানে কি? যদি একটা রোধের পাশে একই তার দ্বারা আরেকটা রোধ যুক্ত থাকে তখন আমরা বলবো রোধগুলা কিভাবে আছে? শ্রেণীতে আছে। ঠিক আছে, ওকে ফাইন। আমাদের এখানে কোষ আছে, কোষের এই যে একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড। পজিটিভ সাইডের দিকে রেখাটা কিন্তু একটু বড়, আর নেগেটিভ সাইডের দিকে রেখাটা একটু ছোট, আমরা একটু মনে রাখবো। কোষের দিকে আমরা এদিকে রেখাটা একটু বড় দিছিলাম, দ্যাট মিন্স এইটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড এন্ড এটা হচ্ছে নেগেটিভ সাইড। আমাদের এই পজিটিভ সাইডের সাথে রোধের নেগেটিভ সাইডটা যুক্ত থাকবে। ঠিক আছে, বুঝতে পারলাম। এন্ড রোধের পজিটিভ সাইডটার দিকে আমাদের নেগেটিভ সাইডটা যুক্ত থাকবে। সো এইভাবেই একটা বর্তনী আমরা ক্লিয়ার করি। যদি না বুঝে থাকি আপাতত বোঝার দরকার নেই, কিচ্ছু লাগবে না এগুলা। আমরা যখন ক্লাস 9 10 এ উঠবো তখন এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে, ওইখানে আমাদের স্থির বিদ্যুৎ আসে, চল বিদ্যুৎ আসে। সো এখানে এগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবো। আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখি। ঠিক আছে, যদি একটা রোধ আর অন্য একটা রোধ বা আরো 5-7টা রোধ একটা তার দিয়ে যুক্ত থাকে তখন আমরা বলবো শ্রেণী সংযোগে আছে। আর যদি একটা তার দিয়ে যুক্ত না থাকে, অনেকগুলো তার দিয়ে যুক্ত থাকে, দুইটা রোধ দুইটা তার দিয়ে যুক্ত, পাঁচটা রোধ পাঁচটা তার দিয়ে যুক্ত আলাদা আলাদা, তখন সেটাকে বলবো সমান্তরাল সংযোগ। ঠিক আছে, সেবার আসি দেখি বইটা একটু পড়ার চেষ্টা করি আমরা। কি বলছে? কোন বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমন ভাবে যুক্ত হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত, প্রথমটার এক প্রান্তের সাথে দ্বিতীয়টার অন্য প্রান্ত মানেই তারা কি দ্বারা যুক্ত, কিভাবে যুক্ত আছে? শ্রেণীতে যুক্ত আছে বা একই তার দ্বারা যুক্ত আছে। তো দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এরূপে সব কয়টি পর্যায়ক্রমে সাজানো থাকে তবে সেই সংযোগকে অনুক্রম বা শ্রেণী সংযোগ বলা হয়। এই যে এই সংজ্ঞাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, এইটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে যে শ্রেণী সংযোগ কাকে বলে। এবার সেই যে চিত্র দেয়া আছে R1 এবং R2 রোধ। আচ্ছা, এই যে পজিটিভ সাইড, এই নেগেটিভ সাইড থেকে কি ইলেকট্রন যাবে না? আমরা তো এটা দেখে আসলাম একটু আগে, রাইট? তো নেগেটিভ সাইড থেকে কে যাবে? এদিকে ইলেকট্রনের ঘনত্ব বেশি, নিম্ন বিভব, এদিক থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। তো এই দিক থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায়, প্রোটন আর সরি তড়িৎ প্রবাহিত হবে কোন দিক থেকে? তার উল্টা দিক থেকে। আমরা দেখছি না, ইলেকট্রন যেদিক থেকে প্রবাহিত হয় তার উল্টা দিক থেকে তড়িৎ প্রবাহিত হয়। সো এদিক থেকে তড়িৎ আসতেছে, এসে দেখলো এই যে সুইচটা এখানে খোলা। তো সুইচ যখন খোলা তখন কি তড়িৎ প্রবাহিত হতে পারবে? কখনো পারবে না। সুইচ খোলা মানে তড়িৎ কেমনে প্রবাহিত হবে? সম্ভবই না। সো তড়িৎ যদি প্রবাহিত হতে না পারে তখন আমাদের কি করতে হবে? সুইচটাকে লাগাই দিতে হবে। সো আমরা এই যে সুইচটাকে লাগাই দিলাম, এবার যদি সুইচটাকে লাগাই দিই তখন কি এই যে তড়িৎটা এই দিক দিয়ে প্রবাহিত হতে পারবে না? সো তড়িৎটা প্রবাহিত হয়ে আসলো এবং এইখানে এসে এই বাল্বটার সঙ্গে যখন লেগে গেল তখন বাল্বটা জ্বলে যাবে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারবো এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। দেন এইখান থেকে তড়িৎটা যখন এই বাল্বের কাছে আসবে তখন দ্বিতীয় বাল্বটাও জ্বলে উঠবে স্বাভাবিকভাবেই। আচ্ছা, এবার আসি, কোনো কারণে যদি R2 বাল্বটা নষ্ট হয়ে যায়, এই বাল্বটা যদি নষ্ট হয়ে যায়, কাজ না করে, সো এখান থেকে কি তড়িৎ পাস হতে পারবে? পারবে না তো, রাইট? সো তড়িৎ যদি পাস হতে না পারে আমাদের কি এই যে R1 বাল্বটা যে আসে এই বাল্বটা জ্বলবে? জ্বলবে না। সো এইটা হচ্ছে আমাদের শ্রেণী সংযোগের সমস্যা। আমাদের একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় আমরা চাইলেও পরের বাল্বটাকে জ্বালাতে পারতেছি না। সো পরে যদি আরো 50টা বাল্ব থাকে আমরা কি ওইগুলা জ্বালাইতে পারবো? পারবো না। সো আমাদের কি করতে হবে? এমন ভাবে একটা মেকানিজম তৈরি করতে হবে, এমন ভাবে বাল্বগুলোকে বা টিভি, ফ্যান যাই লাগাইতে হবে যাতে একটা নষ্ট হয়ে গেলেও বাকিগুলা চলে। এবং এই তাড়নার কারণেই আমরা আবিষ্কার করলাম সমান্তরাল সমবায়। ঠিক আছে? সো সমান্তরাল সমবায়টা কি? এই যে চিত্র আমরা একটু দেখে নেই। এইখানে একটা কোষ দেয়া আছে। কোষের এই যে বড় সাইডটা হচ্ছে প্লাস সাইড, ছোট সাইডটা হচ্ছে মাইনাস সাইড। তো প্লাস সাইড থেকে কে যাবে? তড়িৎ প্রবাহিত হবে না? এখানে যে চাবিটা আমরা লাগাই দিলাম, চাবি খোলা থাকলে কি তড়িৎ প্রবাহিত হতে পারবে? পারবে না। তো এইখানে আসার পর দেখো তড়িতের জন্য দুইটা পথ আছে, এদিক বরাবর একটা পথ, উপরের দিকে একটা পথ। তো তড়িৎ ভাগ হয়ে যাবে, দুই দিকেই যাবে তড়িৎ। আবার একটু উপরে এসে দেখবে এইদিকে একটা পথ আছে, এদিকে একটা পথ আছে। সো তড়িৎ আবার কোন দিকে যাবে? দুই দিকেই যাবে। আবার উপরে এসে দেখবে একটা পথই আছে। সো তড়িৎ এই দিক বরাবর আসবে। ওকে ফাইন।
তো তড়িৎ যখন যাচ্ছে কোনো কারণে যদি R2 পথটা আমরা কেটে দিই, এখানে একটা চাবি লাগাই দিই, তারটা কেটে ফেলি, সো এই পথে আর তড়িৎ যেতে পারবে না, তড়িৎ ঘুরে উপর দিক দিয়ে গিয়ে R1 লাইটটাকে জ্বালায় রাখতেছে। ঠিক আছে, সো এই যে এইটাই হচ্ছে সমান্তরাল সমবায়। সো এখানে যদি একটা বাল্ব নষ্ট হয় তাহলে আমাদের দ্বিতীয় বাল্বটা জ্বলবে না এরকম কোনো সংখ্যা নাই, দ্বিতীয় বাল্বটাও এখানে জ্বলবে। এবার আসি, এই সমান্তরাল সমবায় কাকে বলে? যদি একাধিক রোধের প্রথম প্রান্তগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে, এই যে প্রথম প্রান্তগুলো একটা বর্তনীতে তারে আছে না, এই প্রান্তটা থেকে যদি যদি ধরি, সো এরা একটা নির্দিষ্ট বিন্দুতে, এরা একটা নির্দিষ্ট বিন্দুতে যদি মিলিত হয় তখন এই সংযোগটাকে আমরা বলি সমান্তরাল সংযোগ। আমরা একটু দেখি, কোন বর্তনীতে দুই বা ততোধিক রোধ তড়িৎ উপকরণ যন্ত্র যদি এমন ভাবে যুক্ত থাকে যে সব কয়টি রোধের এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত হয়, তবেই আমরা সেই সংযোগকে বলি সমান্তরাল সংযোগ। সুন্দর একটা সংজ্ঞা বইয়ের মধ্যে দেয়া আছে, এর থেকে সাজানো গোছানো সংখ্যা হয় কিনা আমার জানা নেই, সো বই থেকে সুন্দর করে মুখস্থ করে নেবো, এটা কিন্তু মুখস্থ করতে হবে মাস্ট। ঠিক আছে, এন্ড দেন আসি এই যে বাকি নিচে কি দেয়া আছে আমরা এইগুলা পড়ে ফেলছি অলরেডি, তো একটু রিডিং করে নেব যদি সময় হাতে থাকে, আদারওয়াইজ আশা করি দরকার হবে না। ঠিক আছে, ওকে, দেন পরবর্তী টাইপে চলে যাই। এখন আমাদের কয়েকটা যন্ত্র সম্পর্কে জানতে হবে। কি কি যন্ত্র? এগুলো হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার, দেন গ্যালভানোমিটার তো আমাদের নেই, মেবি হ্যাঁ গ্যালভানোমিটার নেই, আমাদের ফিউজ আছে। এন্ড দেন এই যে তড়িৎ প্রবাহের সচেতনতা সম্পর্কে জানতে হবে, তাহলে আমাদের অধ্যায়টা ভ্যানিশ। তো এই অ্যামিটারটা কি? অ্যামিটার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র, স্বাভাবিক কথাবার্তা, এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা হয়। তাহলে আমরা একটা বর্তনীর তড়িৎ প্রবাহ মাপতে চাচ্ছি, ধরি এই যে এটা হচ্ছে সেই বর্তনী, এখানে আমার রোধ আছে, এন্ড দেন আমরা এই বর্তনীর তড়িৎ প্রবাহটা মাপতে চাচ্ছি। সো যদি তড়িৎ প্রবাহ মাপতে চাই তখন আমাকে এই বর্তনীর মধ্যে অ্যামিটারটাকে যুক্ত করতে হবে। কিভাবে যুক্ত করতে হবে? এই যে এই গোল দিক দ্বারা, দেন হচ্ছে এ চিহ্ন দ্বারা অ্যামিটার আমরা বোঝাই। তো অ্যামিটার স্থাপন করলাম কিভাবে? রোধের সাথে শ্রেণীতে যুক্ত করলাম। তাহলে অ্যামিটার স্থাপন করা হয় শ্রেণী সংযোগের মাধ্যমে, আছে না এখানে? এই যে অ্যামিটার বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত থাকে। এই যে অ্যামিটারের একটা চিত্র আমাদের কাছে দেয়া আছে, এইখানে হচ্ছে একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। লাল চিহ্ন দ্বারা আমরা পজিটিভ সাইডকে বুঝি এবং কালো চিহ্ন দ্বারা বা কালো রং দ্বারা নেগেটিভ সাইডকে বুঝি। সো যে পজিটিভ সাইডের সাথে তারের পজিটিভ প্রান্ত লাগাই দেবো, নেগেটিভ সাইডের সাথে নেগেটিভ প্রান্ত লাগাই দেবো, এন্ড দেন এইটা কি করবে আমাদেরকে তড়িৎ প্রবাহের মানটা অ্যাম্পিয়ার এককে ডিরেক্ট বলে দেবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে তড়িৎ প্রবাহটা বের করতে পারি। কি বলছে, এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। ওকে, এর ভিতরে এই যে সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত হলো কালো রঙের হয়। বর্তনীতে অ্যামিটারকে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে ফাইন, অত কিছু মনে রাখার কোনো দরকার নেই, যতটুকু বললাম জাস্ট ততটুকু মনে রাখলেই হবে। দেন আমরা মিটার সম্পর্কে একটু জানবো। ভোল্ট মিটারটাও কাছাকাছি দেখাচ্ছে না? ইয়েস, ভোল্ট মিটারটাও কাছাকাছি। ঠিক আছে, কিন্তু ভোল্ট মিটারের পার্থক্য হলো আমরা যখন ভোল্ট নির্ণয় করতে যাই তখন আমাদেরকে হচ্ছে ভোল্ট মিটারটা সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়। ঠিক আছে, এখন আসি কেন সমান্তরাল সমবায় যুক্ত করতে হয়। আগে আমরা একটু দেখি, আমি হচ্ছে কি একটা কালার নিয়ে নিই, দেন হচ্ছে দেখানো ট্রাই করি। এই যে এটা হচ্ছে আমাদের বর্তনী, সো বর্তনীর রোধটা এখানে আছে, এবার এই দিকটা প্লাস ধরে নিই, সো এই দিক থেকে আমাদের তড়িৎ প্রবাহিত হবে, এন্ড তড়িৎ এসে এই দিক দিয়ে যাবে, নিচের দিক দিয়ে যাবে, উপরের দিক দিয়ে যাবে, সো ধরলাম উপরের দিকেও একটা কি আছে, রোধ আছে। সো এই দুই প্রান্তের আমরা কি বিভব পার্থক্য মাপতে চাচ্ছি, রাইট? যদি বিভব পার্থক্য মাপতে চাই তাহলে এই যে এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভব কি সেম না? সেমই তো, এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভব সেম। সেই দুই প্রান্তের বিভব বোঝার জন্য আমরা হচ্ছে এদের সমান্তরালে একটা ভোল্ট মিটার নেই। ভোল্ট মিটারকে আমরা সাধারণত এই যে এরকম চিহ্ন দিয়ে গোল চিহ্ন দিয়ে ভি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তো ভোল্ট মিটারটাকে যদি যুক্ত করি তাহলে এদের কি একটা সাধারণ বিন্দু আছে না, এর মাঝে কি কোনো রোধ আছে না, এরা কমন একটা তারের সাথে যুক্ত আছে, এরাও কমন একটা তারের সাথে যুক্ত আছে। সো দুইটাকে দুই প্রান্ত যদি আমরা ধরি, সাপোজ এটাকে এক প্রান্ত ধরলাম এন্ড এইটাকে আমরা এক প্রান্ত ধরলাম, সো দুই প্রান্তের বিভবের পার্থক্যটা যদি আমরা বের করতে ফেলতে পারি তাহলেই তো বিভব পার্থক্যটা আসে, রাইট? এই জন্য আমরা এই যে ভোল্ট মিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি। কোনো কারণে যদি আমি এখানে এই যে একটার সাথে শ্রেণীতে যুক্ত করতাম তাহলে এটা দ্বারা আমরা কিসের ভোল্টটা পাইতাম? এই যে যে তারে আছে ওই তারের দুই প্রান্তের ভোল্টটা না। সো এইটা কি এই যে এই তারের দুই প্রান্তের ভোল্টের সমান, এটার দুই প্রান্তের ভোল্টের সমান না? অবশ্যই। এই জন্য আমাদেরকে সমান্তরালে ভোল্টমিটারটা যুক্ত করতে হয়। সো আমি বিশ্বাস করতেছি এইটা
ম্যাক্সিমাম স্টুডেন্টেরই মাথার উপর দিয়ে গেছে, রাইট? সো যদি মাথার উপর দিয়ে যায় একটু উঁচা হয়ে বসতে পারেন যাতে মাথার ভিতর দিয়ে যায়। আর যদি উঁচা হয়ে বসতে একটু কষ্ট হয় দেন স্কিপ করেন, জাস্ট স্কিপ করেন, কারণ এইগুলো একদমই লাগবে না, ঠিক আছে? যখন ক্লাস 9-10 যাবেন বেসিকটা আরেকটু স্ট্রং হবে, বিল্ড হবে, তখন জানতে পারবেন। এখন কেন বললাম, যাতে 9-10 গিয়ে যখন প্রথমবার দেখবেন মনে হয় যে ওকে ফাইন, আমরা এইগুলো সম্পর্কে আগে একটু হলেও জানছিলাম, এখন আমরা বিস্তারিত জানবো। ওকে, সো এতটুকুই ছিল ভোল্টমিটার সম্পর্কে। এন্ড দেন আমাদের ফিউজ সম্পর্কে জানতে হবে। তো ভোল্টমিটারের সংজ্ঞা দেওয়া আছে, দেখে নিবেন। ওই যে যেটা আমাদের ডিরেক্ট দুই প্রান্তের বিভব সম্পর্কে ধারণা দেয় ভোল্ট এককে, সেটাই হচ্ছে ভোল্টমিটার। এখন আমাদেরকে জানতে হবে ফিউজ সম্পর্কে। সো ফিউজ জিনিসটা কি? ফিউজ সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, রাইট? সো এই যে ফিউজের অনেকগুলা চিত্র নিচে দেয়া আছে, বাসা বাড়িতে আমরা এই ফিউজগুলো ব্যবহার করি। ফিউজে হচ্ছে এখানে একটা চিকন তার থাকে, কম রোধের তার থাকে, কম রোধের তার না, যে তারটা থাকে ওই তারটার গলনাঙ্ক কম থাকে। সো গলনাঙ্ক যখন কম হয়, অধিক মাত্রায় তড়িৎ যখন প্রবাহিত হয়, তখন বর্তনী গরম হয়ে যায়, হিট হয়ে যায়। কেন হিট হয় এগুলো আমরা একটু যখন উচ্চ শ্রেণীতে যাব তখন জানতে পারবো। ক্লাস 9-10 কিছুটা বেসিক পাবো, বাট যখন ইন্টারমিডিয়েটে যাব তখন বিস্তারিত জানতে পারবো। সো এই যে কম গলনাঙ্কের তারগুলো ব্যবহার করার কারণে যখন বেশি মাত্রায় তড়িৎ আসে, সাপোজ আমি একটা ফ্রিজ ব্যবহার করতেছি যেটা 5 ভোল্ট সহ্য করতে পারে মনে করি, সো আমার সাপ্লাই আসতেছে 6 ভোল্ট, তখন কি হবে? আমি 5 ভোল্টের একটা 5 ভোল্ট সহ্য করতে পারি এরকম একটা ফিউজ লাগায় রাখবো, যেখান থেকে হচ্ছে কি বলে ফ্রিজে কারেন্ট পাস হচ্ছে সেখানে। সো যখন 6 ভোল্ট আসতেছে তখন কি হবে? তারটা গলে যাবে আমার ফিউজের, এন্ড তার গলে গেলে ফ্রিজ পর্যন্ত তড়িৎ প্রবাহটা প্রবাহিত হতে পারবে না। এন্ড যদি ফ্রিজ পর্যন্ত তড়িৎ না যায়, 5 ভোল্ট সহ্য করতে পারে, 6 ভোল্ট গেল না, ফ্রিজটা কি ক্ষতিগ্রস্ত হবে? না। সো আমরা এই যে ফিউজটা ব্যবহার করি আমাদের প্রয়োজনীয় যে উপকরণগুলো আছে, ইলেকট্রিক যে গ্যাজেটগুলো আছে, এই গ্যাজেটগুলোকে সংরক্ষণ করার জন্য, এই গ্যাজেটগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য। সো এই যে ফিউজ সম্পর্কে বিস্তারিত এখানে দেয়া আছে, আশা করি আমরা এটা একটু রিডিং পড়ে নিব। সো এই যে আমি দিয়ে রাখলাম, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা কমেন্ট বক্সে আমি স্লাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখান থেকে দেখে নেবেন। এন্ড দেন আমাদের লাস্ট টপিকটা হচ্ছে বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। ঠিক আছে? এইগুলা কে না পারে ভাই, সবাই পারে। বাসায় বা অফিসে প্রয়োজন ব্যতীত লাইট বা ফ্যান বা এয়ার কুলার বন্ধ রাখার ব্যাপারে সচেতন থাকা। জানে না এইগুলা? এইগুলা যেই দেখুক ক্লাস 4-5 এর বাচ্চা দেখলে সে নিজেও বুঝতে পারবে। অপ্রয়োজনে এয়ার কুলার ব্যবহার না করা, মানে কিভাবে আমরা বিদ্যুতের কার্যকর ব্যবহার করতে পারি, অপচয় রোধ করতে পারি। এই যে এখানে 5-6টা টাইপ দেয়া আছে। তো এই টাইপগুলো একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করব। 2 একবার পড়লে ইনশাআল্লাহ মনে থাকবে। কারণ এইখান থেকে আমাদের সিকিউতে কিন্তু প্রশ্ন আসবে। সো তখন আমাদের লিখতে পারতে হবে। সো এই ছিল আমাদের এই অধ্যায়ের বেসিক আলোচনা। এই অধ্যায়ে এর বাইরে আর কিচ্ছু নাই। আমরা ভাবতেছিলাম যে ক্লাসটা হয়তো একটু বড় হবে, 1 ঘন্টার বেশি হবে। বাট আমরা 50 মিনিটের মধ্যেই ক্লাসটা শেষ করে ফেলতে পারছি। অ্যান্ড দেন নেক্সট ক্লাসে আমরা জাস্ট ছোট্ট একটা ক্লাস দেব। সেই ক্লাসে আমরা 50টার মতো এমসিকিউ সলভ করব। দেখব এরকম এই অধ্যায় থেকে কিরকম এমসিকিউ আসে, অ্যান্ড দেন দেখব এই অধ্যায় থেকে কিরকম সিকিউ আসতে পারে বা এসকিউ আসতে পারে। সো এগুলো দেখে আমরা অধ্যায়টাকে টাটা গুড বাই জানাই দেব। সো আজকে এতটুকুই ছিল। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।